আজকে আমরা শিখব কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। তো কোনো একটা মৌলের বা পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তখন কি করতে হবে, এই মৌলের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো কিভাবে তার শক্তি স্তরে সাজাতে হবে বা কিভাবে বিন্যাস করতে হবে, এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো এখন দেখো আমরা কি জানি, ধরলাম এটা একটা পরমাণু। তো এই পরমাণুর এই যে অংশটা, যেটা কেন্দ্র, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে আমরা কি জানি, তাকে কি নিউট্রন থাকে যেটাকে প্রকাশ করা হয় এন দ্বারা, এবং তাকে কি প্রোটন যেটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। আচ্ছা, তো একটা পরমাণু যদি এতটুকু বড় হয়, তো পরমাণুর যে কেন্দ্রটা এটা নিউক্লিয়াস, ওই কেন্দ্র ছাড়া বাকি যে খালি জায়গাটা দেখতেছো না, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে কি থাকে, ইলেকট্রন ঘোরাঘুরি করে। তো এখন ইলেকট্রন যে ঘোরাঘুরি করে, তো এখানে শুধুমাত্র একটা শক্তি স্তর দিলাম আর কি, ওই শেপের মধ্যে কি করে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। তো বিজ্ঞানী নিলস বোর কি বললো, যে দেখালো যে কি পরমাণু যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, হ্যাঁ, অনেকগুলো শক্তি স্তরে তোমার কি করে এটা ঘূর্ণায়মান থাকে আর কি। তো কিরকম দেখো, ধরো এটা একটা পরমাণু যেটা ধরলাম হচ্ছে জিঙ্ক পরমাণু। তো জিঙ্কের মধ্যে আমরা কি জানি, জিঙ্কের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? জিঙ্কের মধ্যে ইলেকট্রন আছে 30টা। এখন ওই 30টা ইলেকট্রন কি করবে, তার শক্তি স্তরগুলোর মধ্যে কি করবে, সে বন্টন করে থাকবে আর কি, বা একটা বিন্যাসে সাজানো থাকবে। এখন ওই বিন্যাসটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা। তো এখন দেখো, তো বিজ্ঞানী নিলস বোর সে কি বলল, যে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে, তো ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরাঘুরি করে। ওই শক্তি স্তরগুলোরে তিনি প্রথম যে শক্তি স্তরটা, এই যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা যদি জিঙ্কের নিউক্লিয়াস হয় তাহলে এটা যে শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। যে প্রথম শক্তি স্তরের নাম উনি কি দিল, হচ্ছে প্রথম যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরের নাম হলো কে। এখন দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এটা, দ্বিতীয় শক্তি স্তরের নাম কি দিল উনি, কে এর পরে হচ্ছে এল। তারপর তৃতীয় শক্তি স্তরের নাম কি দিল, এম। এবং চতুর্থ শক্তি স্তরের নাম দিল এন, এল, এন। আচ্ছা, তো 1 2 3 এবং 4, এই চারটা শক্তি স্তর, একটা হচ্ছে কে, এল, এম এবং এন। তো এখন দেখো মোট কয়টা ইলেকট্রন, মোট হচ্ছে 30টা ইলেকট্রন। ওই 30টা ইলেকট্রন কি করবে, শুধুমাত্র এই চারটা অরবিটালের মধ্যে, সরি, চারটা অরবিটালের মধ্যে কি করবে, ঘোরাঘুরি করবে আর কি, সুন্দরভাবে একটা কক্ষপথে ঘোরাঘুরি করবে। তো এখন এই যে চারটা কক্ষপথের মধ্যে এই ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করবে, এই ক্ষেত্রে কোন শক্তি স্তরের মধ্যে কতটা থাকবে এটাকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের 2n² যে সূত্রটা, এই সূত্রটা মানতে হবে। কিরকম, ওই n হচ্ছে কিসের মান, n হচ্ছে শক্তি স্তরের মান। তো আমরা দেখব প্রথম যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে, এটা হচ্ছে একটা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো দেখো, প্রথম শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বের করি, এখানে 2 × n এর মান প্রথম শক্তি স্তরে কত, 1²। তো প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা, এটা কত আসতেছে, 2 আসতেছে। তার মানে প্রথম যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা নিবে, ইলেকট্রন নিবে 2টা। তো দ্বিতীয় শক্তি স্তর যদি হয়, তো 2 বসালাম এখানে, n এর পরিবর্তে আমরা কত বসাবো, 2²। তো এখন কি থাকবে, 2 × 2 = 4, আর এখানে কত, 2, আর 4 × 2 = 8। দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে, এই যে দ্বিতীয় শক্তি স্তর মানে এল শক্তি স্তর, ওই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধরবে কয়টা, 8টা নিতে পারবে সর্বোচ্চ। এর বেশি যদি হয় তখন তৃতীয় শক্তি স্তরের মধ্যে চলে যাবে। তো এখন তৃতীয় শক্তি স্তরের মধ্যে যদি n এর মান 3 বসাই, তখন কি থাকতেছে, 3 × 3 = 9, আর 2 কত, 18। তৃতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধরবে সর্বমোট 18টা। তো চতুর্থ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন কটা ধরবে, 4², 4 × 4 = 16, 16 দ্বিগুণে 32, মোট 32টা ইলেকট্রন ধরতে পারবে আর কি। তো কে, এল, এম, এন আরো আছে, কিন্তু আমাদের আপাতত এতগুলোর দরকার নেই, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বিজ্ঞানী নিলস বোর দেখালো কি, যখন ইলেকট্রনগুলা তার কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথগুলোর কি বলা হয়, শক্তি স্তর বলা হয় আর কি, শক্তি স্তর। তো সেটা একটা শক্তি স্তরে সবগুলো ইলেকট্রন ঘোরে না, তারা একাধিক শক্তি স্তরের মধ্যে কি করে, এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে আর কি। এখন ইলেকট্রন বিন্যাস মূলত কি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে কতটা ইলেকট্রন কতটা শক্তি স্তরে এবং উপশক্তি স্তরে নিবে, এটা সুন্দর করে বিন্যাস করার একটা সিস্টেম আর কি। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো একটু জানি না নেই। এখন দেখো, আমাদের এই যে 30টা ইলেকট্রন, হ্যাঁ, 30টা ইলেকট্রন যে আমরা বন্টন করব খুব সুন্দর করে। এখন 30টা ইলেকট্রনকে যদি আমরা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের মধ্যে সুন্দর করে বিলিয়ে দিতে চাই, দিলাম, হ্যাঁ। এখন দেখো,
এই যে শক্তি স্তরগুলো আছে, এই প্রত্যেকটা শক্তি স্তরের আন্ডারে কিন্তু আরো উপশক্তি স্তর আছে। যেমন দেখো প্রথম শক্তি স্তর, এটাকে যদি আমরা এখন 1 2 3 4 চারটা শক্তি স্তর না, এটাকে যদি আরো আণুবীক্ষণিক ভাবে আমরা চিন্তা করি, তখন দেখবো কি এই শক্তি স্তরগুলোর মধ্যে আরো উপশক্তি স্তর বা অরবিটাল পাওয়া যাবে আর কি। এখন আমরা অরবিটাল দেখবো কয়টা। প্রথম শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন কয়টা নিতেছে? 2টা নিতেছে। তো প্রথম শক্তি স্তরের মধ্যে দেখো n ইকুয়াল টু যদি 1 হয়, মানে এটা কি দ্বারা বোঝাইতেছে? n হচ্ছে প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরের মধ্যে n ইকুয়াল টু 1, প্রথম শক্তি স্তরের মধ্যে সবসময় মনে রাখবা অরবিটাল কয়টা? একটা। প্রথম শক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা? একটা। এবং এই অরবিটালটার নাম হচ্ছে কি? এস অরবিটাল। প্রথম শক্তি স্তরে যে অরবিটাল, এটার মধ্যে কয়টা? একটা। এটার মধ্যে অরবিটালের নাম কি? এস অরবিটাল। তো n ইকুয়াল টু যদি 2 হয়, মানে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে, দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল মানে এর কয়টা? টোটাল ইলেকট্রন নেবে 8টা। এখন এটার মধ্যে অরবিটাল কয়টা? দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল হচ্ছে 2টা। কি কি অরবিটাল? একটা হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে পি অরবিটাল, 2টা অরবিটাল। এবং n ইকুয়াল টু যদি হয় 3, তাহলে n ইকুয়াল টু 3 হলে, মানে শক্তি স্তর যদি 3 হয় বা কক্ষপথ যদি 3 হয়, প্রধান শক্তি স্তর আর কি, তাহলে এটার মধ্যে ইলেকট্রন এই সরি এটার মধ্যে যে অরবিটাল, অরবিটাল কটা থাকবে? 3টা অরবিটাল থাকবে। একটা হচ্ছে এস অরবিটাল, একটা হচ্ছে পি অরবিটাল আর একটা হচ্ছে ডি অরবিটাল। এবং n ইকুয়াল টু যদি 4 হয়, তখন এটার মধ্যে অরবিটাল থাকবে কটা? 4টা। মানে যতটা শক্তি স্তর ততটা অরবিটাল আর কি। তো এখানে চতুর্থ শক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা? এস একটা অরবিটাল, পি একটা, ডি একটা এবং এফ, এই 4টা অরবিটাল কাজ করে আর কি। তো দেখো প্রথম যে শক্তি স্তরটা আছে, এটার মধ্যে অরবিটাল কয়টা আছে? একটা, যেটা নাম হচ্ছে এস অরবিটাল। দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে কয়টা? 2টা। একটার মধ্যে হচ্ছে এস অরবিটাল, একটা পি অরবিটাল। তৃতীয় যে শক্তি স্তরটা, এটার মধ্যে 3টা অরবিটাল, মানে আগের 2টাও আছে এবং নতুন করে ডি একটা অরবিটাল সংযোজন করা হয়েছে। চতুর্থ শক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা আছে? 2টা, একটা, 2টা, 3টা, 4টা, 4টা অরবিটাল আছে। তো এখন কথা হইতেছে কি, আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করব। দেখো যদি জিঙ্ক মলটার ইলেকট্রন বিন্যাস করি, তো জিঙ্কের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের যে পরমাণুর প্রোটন সংখ্যা, জিঙ্ক পরমাণুর প্রোটন সংখ্যা কত? 30। তার মানে এখানে 30টা ইলেকট্রন আছে এবং 30টা ইলেকট্রনকে আমরা কি করবো? একদম প্রথম শক্তি স্তর থেকে আস্তে 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 করে যার যতটা দরকার দিয়ে দিয়ে শেষ করবো, মানে বিলাই দিব আর কি সুন্দর করে। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা নিলাম প্রথম শক্তি স্তর কত, একদম সিরিয়ালের প্রথমে যাব, একটু বোঝার চেষ্টা করো, ধৈর্য সহকারে একটু বোঝো। যে এটা হচ্ছে 1s, মানে প্রথম শক্তি স্তর আর কি। প্রথম শক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা? একটা, যেটার নাম কি? 1s। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরটা যদি চিন্তা করি, দ্বিতীয় শক্তি স্তর মানে কি? এখানে 2 বসবে এবং দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে কয়টা? 2টা। অরবিটাল যেহেতু 2টা, তার মানে কি একটা অরবিটালের নাম হচ্ছে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল, তার মানে এটা হচ্ছে 2 এর s আর এটা হচ্ছে 2 এর p। তো দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল কোনটা? এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p। কয়টা অরবিটাল পেলাম? প্রথম শক্তি স্তরে একটা, শুধুমাত্র এস। এটা কিসের এস? এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের এস। তারপরে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে কয়টা? 2টা, একটা এস একটা পি। তো এই এসটা হবে কি? দ্বিতীয় শক্তি স্তরের এস এবং পিটা হবে দ্বিতীয় শক্তি স্তরের পি। আচ্ছা, তারপর তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের মধ্যে কি আছে দেখো তো? একটা হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটাল, এবং তিনোটা কিন্তু তৃতীয় শক্তি স্তরের। তার মানে কি হবে? 3s একটা, 3p একটা, আর একটা হচ্ছে 3d অরবিটাল একটা। এখন একটু চিন্তা করো, চতুর্থ শক্তি স্তরের মধ্যে কয়টা আছে? 4টা আছে। তো এই যে এসটা, এটা কি হবে? এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরের এস, চতুর্থ শক্তি স্তরের এস গেল, চতুর্থ শক্তি স্তরের পি, চতুর্থ শক্তি স্তরের ডি এবং চতুর্থ শক্তি স্তরের এফ। এই 4টা অরবিটাল। তো এখন কথা হচ্ছে কোনটার মধ্যে, হ্যাঁ, এটা এখানে দেখতেছি না আমরা এতটুকু, আমরা তো সাজাইলাম। তো এইগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন ধরবে আর কি। তো এখন আরেকটা জিনিস বোঝার দরকার, এই যে এস অরবিটাল, পি অরবিটাল, তারপরে এখানে আছে কি? ডি অরবিটাল এবং এফ অরবিটাল। হ্যাঁ, তো এখন দেখো এটা প্রথম শক্তি স্তরের মধ্যে মোট ইলেকট্রন কয়টা নিতেছে? 2টা নিতেছে। তো প্রথম শক্তি স্তরের মধ্যে যদি ইলেকট্রন 2টা নেয়, দেখো তো প্রথম শক্তি স্তরের মধ্যে একটা অরবিটাল আছে, একটা অরবিটাল আছে, তার মানে ওই অরবিটালের মধ্যে কিন্তু টোটালে 2টা নিতেছে। আচ্ছা, তার মানে পরেরটার মধ্যে কি থাকতেছে? 2s আর 2p। তার মানে এই 2টা অরবিটাল মিলাইয়া 8টা ইলেকট্রন নিতেছে। তৃতীয় শক্তি স্তরের মধ্যে কে কে থাকতেছে? 3s, 3p আর 3d। ওই তিনটা মিলাইয়া 18টা ইলেকট্রন ঢুকবে এটার ভিতরে। তারপরে কি? 4s, 4p, 4d, 4f, এই 4টা
মানে উপশক্তি স্তর মিলে 32টা ইলেকট্রন ঢুকবে। তো এখন কথা হচ্ছে আমি এই যে এস, পি, ডি আর যে এফ, এই যে উপশক্তি স্তরগুলা, এক একটা উপশক্তি স্তরের মধ্যে কতটা ইলেকট্রন মানে নিতে পারে আর কি, এটা আমাদের দেখতে হবে। মানে প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে মানে উপশক্তি স্তরের মধ্যে কয়টা করে ইলেকট্রন নিতে পারে এটা আমরা দেখব। তো দেখো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে একটা জিনিস দেখলাম কি, যখন n ইকুয়াল টু কি হয়েছে 1 প্রথম শক্তি স্তর, তখন এটার মধ্যে যে উপশক্তি স্তরটা ছিল, উপশক্তি স্তরটা ছিল, এটা কি হয়েছে শুধুমাত্র s। তো এখানে উপশক্তি স্তরের যে ভ্যালুটা, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এটাকে প্রকাশ করা হয় মূলত l দ্বারা। তো l এর মান কি, এটার মান যদি হয় 1, মানে প্রথম শক্তি স্তরের মান যদি হয় 1, তো l এর মান কত হচ্ছে এখানে 0, কারণ সবসময় উপশক্তি স্তর থেকে, উপশক্তি স্তর মানে প্রধান শক্তি স্তর থেকে একটা মান কম হয় আর কি, উপশক্তি স্তরের মান। তো এই উপশক্তি স্তরের যে ভ্যালুটা, এটা হচ্ছে n-1। তো n যদি হয় 1, তো l এর মান কত হচ্ছে 0। তো এই 0 বলতে যে মানে অরবিটালের মানে অরবিটালের মধ্যে কিচ্ছু না, এটা না, 0 যে মানটা, এটা মানে কি s অরবিটাল। তারপরে দ্বিতীয় যে শক্তি স্তরটা, এটার মধ্যে l এর মান কত হয়, l এর মান হচ্ছে 1 কম, তার মানে কিন্তু 1। ওই 1 কি, আগের যে 0 ছিল এই 0 থাকবে, এখন 1ও থাকবে। তো 0টা মূলত দেখো এখানে যে 0, l এর মান কি কি আসতেছে দেখো, দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে l এর মান আসতেছে কি 0 এবং 1। তারপর n যখন 3 হয় তখন l এর মান কি আসে 0, 1 এবং 2, কারণ দেখো প্রধান শক্তি স্তর হচ্ছে 3, এর থেকে যদি 1 কমে যায় তখন কি হবে 2। তো 2 যে হবে, 2 তো নতুন অরবিটালটা, হ্যাঁ, এবং নতুন অরবিটাল যদি হয়, আগের যে দুইটা অরবিটাল, এই দুইটা অরবিটাল নিয়ে কিন্তু l এর মান। আচ্ছা, তারপরে n ইকুয়াল টু কি, যদি 4 হয় তাহলে l এর মান কি হবে, একটা কম হবে মানে 3। তো আগের যে 3টা অরবিটাল ছিল এটা থাকবে এবং নতুন কি একটা অরবিটালের মান যুক্ত হবে। তো এখানে দেখো l এর মান কি, সর্বোচ্চ যে মানটা এটা ধরবো, এখানে l এর মান কত 0 প্রথমটার মধ্যে, দ্বিতীয়টার মধ্যে মানে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে l এর মান কত 1, তৃতীয় শক্তি স্তরে l এর মান কত 2 এবং চতুর্থ শক্তি স্তরে l এর মান কত 3। আচ্ছা, তো এখন এখানে দেখো একটা জিনিস চিন্তা করে, প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে কিন্তু আমরা কয়টা করে অরবিটাল ছিল এটা কিন্তু আমরা দেখে ফেলছি। প্রথম শক্তি স্তর যদি হয় মানে n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে অরবিটাল কয়টা, একটা, নাম কি এটার s। তো s যদি হয় তো l এর মান কত, l এর মান হচ্ছে এখানে 0, প্রথম শক্তি স্তরের মধ্যে l এর মান কত 0। তো দ্বিতীয় শক্তি স্তর, এখানে অরবিটাল কয়টা, দুইটা, একটা হচ্ছে s অরবিটাল আর একটা হচ্ছে p অরবিটাল। তো এখানে যদি দুইটা অরবিটাল হয়, প্রথমটার একটা অরবিটাল হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এখানে যে l এর মানটা, এখানে l এর মানটা কত, l এর মানটা হচ্ছে 1। তারপর তৃতীয় শক্তি স্তরের মধ্যে l এর যে মান এটা কত 2। চতুর্থ শক্তি স্তরের মধ্যে l এর মান আরেকটা কম হবে, মানে যত শক্তি স্তর যত, এর চেয়ে উপশক্তি স্তরের মান কি একটা কম, তার মানে কি এটা যদি 4 হয় এটা কি হবে 3। তো ওই l এর মানের উপর নির্ভর করে আমরা বের করতে পারবো যে কোন শক্তি স্তরের মধ্যে মানে কোন উপশক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে। তো উপশক্তি স্তর কয়টা আমরা জানি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো দেখো এই এসটা কিন্তু প্রথমটার মধ্যে আছে, প্রথম শক্তি স্তরে আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরে আছে এবং চতুর্থ শক্তি স্তরে আছে। তো প্রত্যেকটা এই এস অরবিটালের মধ্যে কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা সেম, আবার পি এর মধ্যে কিন্তু সেম, ডি এর মধ্যে সেম, এফ এর মধ্যে সেম। তো এখন আমাদের দেখতে হবে যে কোন অরবিটালটার মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ কতটা নিতে পারে। তো একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে, এটা মূলত নির্ভর করে এই সূত্রটার উপর, 2 ইন্টু 2l প্লাস 1। এই সূত্রটাই বলে দেয় মূলত কোন অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে। আচ্ছা দেখো এল কি, তাইলে এল হচ্ছে ঠিক এই যে এগুলোর মান, এল ইকুয়াল টু 0, মানে প্রথম যে শক্তি স্তর এটার মধ্যে এল এর মান 0, দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান কি 1, তৃতীয় শক্তি স্তরে এল এর মান হচ্ছে 2 এবং চতুর্থ শক্তি স্তরে এল এর মান হচ্ছে 3। আচ্ছা, তো এখন আমাদের চিন্তা করতে হবে কি, দেখি এস অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে। তো এখানে এস যে অরবিটালটা, এখানে এস অরবিটালের মধ্যে এই যে এস অরবিটাল দেখতেছো না, এস অরবিটালের মধ্যে যদি আমরা চিন্তা করি এল এর মান কত বসাবো, এস অরবিটালের মধ্যে যদি এল এর মান কত বসাবো, আমরা 0 বসাবো। কারণ দেখো এই যে দেখো প্রথম যে শক্তি স্তরটা এটা কি, এল এর মান কত 0 ছিল, ওই 0। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখাই, 0 ইন্ডিকেট করে এস কে, 1 ইন্ডিকেট করে পি কে, 2 ইন্ডিকেট করে ডি কে আর 3 ইন্ডিকেট করে এফ কে। এখন যদি এই সূত্রটার মধ্যে আমরা বসাই কিরকম ভাবে, 2 ইন্টু 12 প্লাস 1, এই যে সূত্রটা, এটার মধ্যে যদি আমরা এস এর মানটা বসাই, এস এর মান, এস এর মধ্যে যে এল এর মানটা এটা কত,
এস এর মধ্যে এল এর মান কত? শূন্য। তো এস এর মধ্যে যদি এল এর মান শূন্য বসাই তাহলে একটা জিনিস খেয়াল করো, 2 লিখলাম এখানে, 2 ইন্টু এল এর মান শূন্য প্লাস 1। তো 2 এ শূন্য শূন্য, ব্র্যাকেটের মধ্যে কি থাকে? শুধু 1 থাকে, এবং একের সাথে 2 গুণ দিলে কি আসে? 2 একে 2। তার মানে এস অরবিটালের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এখন দেখো এল এর মান যখন 1 হয় তখন এটা কাকে ইন্ডিকেট করে? পি অরবিটালকে। তার মানে পি অরবিটালের মধ্যে এল এর মান কত? 1। এখন এখানে যদি এল এর মান আমরা 1 বসাই, কিরকম ভাবে দেখো, 2 ইন্টু 2, 2 ইন্টু এল এর মান কত? 1 বসাইতেছি, যোগ 1, 2 একে 2, এটা হচ্ছে 2 যোগ 1 ইকুয়াল টু কত? 3। 3 এর সাথে এটা গুণ দিলে কত আসে? 6 আসে। তার মানে এস অরবিট পি অরবিটালের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। তো এইরকম ভাবে এল ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এটা ডি ইন্ডিকেট করে, আর এখানে যদি আমরা 2 এর মান বসাই, মানে এল এর মান যদি আমরা 2 বসাই, তখন ডি এর মান কত আসবে? 10 আসবে, এবং একইভাবে এফ এর মান কত আসবে? 14 আসবে। তাইলে এখন দেখো আমরা কি কি জিনিসটা পাইলাম। বলো, একটা ইলেকট্রন পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট শক্তি স্তরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। এই শক্তি স্তরগুলো হচ্ছে 4টা, মানে 4টা না, আরো বেশি আছে, কিন্তু আমরা আপাতত 4টা দেখবো। এটা হচ্ছে কে, এল, এম এবং এন। তো প্রথম শক্তি স্তর হচ্ছে কে, দ্বিতীয়টা এল, পরেরটা এম এবং পরেরটা হচ্ছে এন। এখন দেখো প্রত্যেকটা শক্তি স্তরের আন্ডারে কিন্তু উপশক্তি স্তর আছে। যেমন দেখো এটা কি? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর কয়টা? একটা। দ্বিতীয়টার মধ্যে 2টা, তৃতীয়টার মধ্যে 3টা এবং চতুর্থটার মধ্যে 4টা। এবং ওই যে উপশক্তি স্তরগুলা, এই উপশক্তি স্তরগুলো দেখো, প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 1s, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে 2টা, কি কি? 2s একটা, 2p একটা, এবং তৃতীয়টার মধ্যে হচ্ছে 3টা, 3s, 3p, 3d, এবং চতুর্থটার মধ্যে ইলেকট্রনের যে অরবিটাল গুলো আছে এটা কয়টা? 4টা। তো এখন আমরা দেখবো, দেখো আমরা এখানে কি পাইছি? দেখো প্রথম যে শক্তি স্তরটা, এটার মধ্যে ইলেকট্রন কয়টা নিবে? 2টা। কারণ কি করছি আমরা? 2m² সূত্র অ্যাপ্লাই করে দেখলাম যে প্রথমটার মধ্যে কয়টা নিবে? টোটাল নিতে পারবে 2টা। এখন এটার মধ্যে নিতে পারবে কয়টা? দেখলাম আমরা 8টা। তৃতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন নিবে কয়টা? 18টা, এবং চতুর্থ শক্তি স্তরের মধ্যে মোটমাট ইলেকট্রন নিবে 32টা। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে 2টা ইলেকট্রন নিবে, তো 2টা ইলেকট্রন কি করবে? এটার ভিতরে কি আছে? এটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরের মধ্যে 2টা ইলেকট্রন ঢুকবে প্রথম অবস্থায়। তো যদি প্রথম শক্তি স্তরের মধ্যে 2টা ইলেকট্রন ঢুকে, এখন এটার মধ্যে উপশক্তি স্তর আছে কয়টা? একটা। তো এই 2টা ইলেকট্রন তো এটার মধ্যে ঢুকবে, তাই না? কারণ আর তো কোনো বিকল্প নাই। তার মানে এই, আর আমরা এখানে দেখছি কি, যে এস অরবিটাল, ওই এস অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে? 2টা ইলেকট্রন নিতে পারে। তার মানে এখানে কি করবে দেখো তো, এই যে 1s2 লিখবা, মানে এই এস এর যে সর্বোচ্চ কয়টা নিতে পারে এটার বেলোটা উপরে লিখে দিবা। হ্যাঁ, 1s2। প্রথমটার মধ্যে কি নিতে পারবে? সর্বোচ্চ 2টা নিতে পারবে। এখন দেখো দ্বিতীয় যে শক্তি স্তর, এটার মধ্যে কয়টা আছে? 8টা, মানে 8টা নিবে। 8টা যদি নেয়, এটার মধ্যে অরবিটাল আছে কয়টা? 2টা। তো এস এর মধ্যে আমরা কি জানি? এস এর মধ্যে জানি আমরা কয়টা নেই? 2টা নেই। আর পি এর মধ্যে কয়টা নেই? 6টা। তো 6টার 2টা কয়টা হয়েছে? এটার মধ্যে যদি 2টা নেয় এবং পি এর মধ্যে যদি নেয় 6টা, তার মোট কয়টা হয়েছে? 6টার 2টা 8টা না? তার এটার মধ্যে কি হবে? 2s2, এখন 2p6, এইভাবে নেয় আর কি। তারপর এখন দেখি মোট আছে 18টা। 18টা এই 3টে অরবিটাল মিলাই নিবে। তো এস এর মধ্যে কয়টা নেই? 2টা। পি এর মধ্যে কয়টা নেই? 6টা। এবং ডি এর মধ্যে কয়টা নেই? 10টা। তো 10টা, 6টা, 16টা আর 2টা কয়টা? 18টা। মোট 18টা হয়েছে। আচ্ছা, তার মানে এখানে কি হবে? এটা হচ্ছে 3s2, 3p6 এবং 3d10, এভাবে নিতে পারে। এখন চতুর্থটার মধ্যে মোট কয়টা আছে? 32টা। এই 32টা এস এর মধ্যে 2টা নিবে, এটার মধ্যে 6টা, এটার মধ্যে 10টা এবং এটার মধ্যে নিবে 14টা। 3-4টা একসাথে যোগ করলে টোটাল কয়টা আসবে? 32টা আসবে। কিরকম? যে দেখো 4s2, 4p6, 4d10, 4f14। তো এইরকম ভাবে মূলত কি করে একটা শক্তি স্তর এবং এই শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলোর মধ্যে কার মধ্যে কয়টা ইলেকট্রন নিতেছে এটা আমরা বের করে ফেলতে পারছি। এখন কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় কি ইলেকট্রন বিন্যাস করার সময় কোনটা, এটা আগে লিখবো, এটা আগে লিখবো, এটা এটা মানে কোনটার আগে কোনটা লিখবো, বা কোনটা পরে লিখবো, আগে লিখবো, কাকে আগে ইলেকট্রন দিতে হবে বা কাকে পরে দিতে হবে, এটা একটা ম্যাটার করে আর কি। তো এটার যে আগ পর্যন্ত যে চিন্তা ভাবনাটা, এটা যদি আমরা বুঝে থাকি, আমরা তাহলে একটু চিন্তা করি। দেখো এর আগ পর্যন্ত আমরা কি কি বুঝলাম? যে একটা শক্তি স্তর, এখনো কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসে ঢুকি নাই আমরা। হ্যাঁ, আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস যে করবো, শক্তি স্তর এবং উপশক্তি স্তরগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলাম, এবং কোন শক্তি স্তরের মধ্যে কয়টা ইলেকট্রন নেই এবং এটার আন্ডারে যে উপশক্তি স্তর আছে এটার মধ্যে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধরতে পারে, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এখন আমরা দেখবো কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। দেখো এই যে শক্তি স্তরগুলো, হ্যাঁ, প্রথম শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো এরকম ভাবে আমরা সাজালাম। তো এখন
যদি আমরা ধরো একটা পরমাণু জিঙ্কের যে 30টা ইলেকট্রন, এই 30টা ইলেকট্রনকে যদি আমরা সুষমভাবে বন্টন করতে চাই, এখন কোনটার মধ্যে আমরা আগে দিব? এখন দেখো কোনটার মধ্যে আমরা আগে দিব এটা সবচেয়ে বের করতে হবে। তো এখন দেখো যে শক্তি স্তরের মানটা, মানে যে শক্তি স্তরের শক্তি, এখানে দেখো এটা কি শক্তি স্তর, এতটুকু একটা শক্তি স্তর, এতটুকু একটা শক্তি স্তর এবং এতটুকু একটা শক্তি স্তর, এবং এই শক্তি স্তরগুলোর মধ্যে কি আছে? উপশক্তি স্তর আছে। তো এখন আমাদের কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোথায় ইলেকট্রন পরে প্রবেশ করবে, এটা মূলত নির্ভর করবে যে অরবিটালটা আছে, এই যে অরবিটালগুলো আছে, এগুলোর কার শক্তির পরিমাণ কি রকম। এখন আমরা দেখো একটা অরবিটালের শক্তির পরিমাণটা আমরা বার করব কিভাবে? কোনো অরবিটালের মধ্যে শক্তির পরিমাণ আমরা বের করার যে সূত্রটা, এটা হচ্ছে এন প্লাস এল এর মান আমরা যোগ করব। এন প্লাস এল এর মান বের করে দেখব কার মান কত। তো চলো আমরা একটা কাজ করি। তো এখানে যদি 1s এর যে মানটা আমরা বের করতে চাই, 1s এর যদি শক্তির মানটা আমরা বের করতে চাই, তো 1 কিসের মান? 1 হচ্ছে এখানে এই যে এটা দেখতেছো না, তো এই 1টা ইন্ডিকেট করতেছে মূলত এন এর মানকে এবং এসটা ইন্ডিকেট করতেছে মূলত এল এর মানকে। তো আমরা একটু এখানে লিখে রাখি আগে থেকেই, এস এর যে এল এর মান, এল অফ এস, এটার যে এল এর মান এটা হচ্ছে তোমার 0। তারপরে এল অফ পি, এটার মান হচ্ছে 1, এবং এল অফ ডি এটার মান হচ্ছে 2, এবং এল অফ এফ এটার মান হচ্ছে কত? 3। আর এখানে সামনের যে সংখ্যাটা দেখতেছো এটা হচ্ছে এন এর মান। তো দেখো 1s এর যে মান, 1s এর এন এর মান কত? 1 প্লাস এল এর মান কত? 0। তো আলটিমেটলি এখানে কত দাঁড়াইতেছে? আলটিমেটলি দাঁড়াইতেছে এখানে কত? প্রথম যে শক্তি স্তরটা, উপশক্তি স্তর আছে, এটার মান কত দাঁড়িয়েছে? 1। এখন তারপর আমরা যে 2s চিন্তা করি, এখানে 2 কি? 2 হচ্ছে এন এর মান, জেন এর মান, এবং এল এর মান কত? এখানে এস বলছে, এস এর মান কত আমরা জানি, এস এর যে এল এর মানটা কত? 0। তার মানে কি থাকতেছে? 2। তারপর এখানে কি দেখো, 2p, 2p যদি হয় 2 কিসের মান? 2 হচ্ছে শক্তি স্তরের মান, এবং উপশক্তি স্তরের মান কত? উপশক্তি স্তরের মান হচ্ছে পি, পি এর উপশক্তি স্তরের মান কত? 1। তো 2 এর একে কত? 3। এখন দেখো তারপরে কি আছে? 3s। তো 3 হচ্ছে শক্তি স্তর আর উপশক্তি স্তর এস, এস এর মান কত? 0। এস এর মান যদি 0 হয় তাহলে আলটিমেটলি কত? 3। তারপরে কি আছে? 3p। তো প্রথমটা কি? শক্তি স্তরের মান, তারপরটা কি? উপশক্তি স্তরের মান। তো পি এর উপশক্তি স্তরের মান কত? 1 ইকুয়াল টু কত? 4। তারপরে কি আছে? 3d। তো শক্তি স্তর হচ্ছে 3, উপশক্তি স্তর ডি এর মান কত? 2, তার মানে কত এখানে? 5। তারপরে এখানে কত আছে? 4s, 4 উপশক্তি স্তর, শক্তি স্তরের মান কত? 4, এবং উপশক্তি স্তর এস এর মান কত? 0, তার মান দাঁড়াচ্ছে 4। তারপরে হচ্ছে এখানে কত? 4p, শক্তি স্তর 4 এবং উপশক্তি স্তর পি এর মান কত? 1, তার মানে কোনো কত? 5। তারপরে এখানে 4d, 4 ডি এর মান কত? 2, এই যে ডি এর মান কত? 2, কত এখানে? 6। তারপর 4f, এখানে 4f এর মান কত? 3 ইকুয়াল টু কত? 7 দাঁড়াইলো। তো এখন দেখো এর বাইরে কিন্তু আরো আছে, হ্যাঁ, আমরা এত এত ডিপলি এখন যাচ্ছি না, আমরা যদি এগুলো একটু বুঝে নিই তারপর এগুলো আমরা কিন্তু পারবো। তো এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে আমরা ইলেকট্রন বিন্যাসটা সহজে বোঝার একটু চেষ্টা করি, হ্যাঁ। এখন দেখো এই যে এখানে যতগুলোর উপশক্তি স্তর ছিল, হ্যাঁ, এই উপশক্তি স্তরগুলা বা অরবিটাল গুলাকে কিন্তু আমরা এগুলো শক্তির মান বের করছি। এখন দেখো যেটার সাংখ্যিক যে মানটা কম, এটার শক্তি মনে করবা যে কি? অপেক্ষাকৃত কম, এটার মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে। কিরকম? আমি তোমাদেরকে একটু মজার গল্প দেবো। যে ধরো এখানে তুমি 30টা ইলেকট্রন কি করবা? বন্টন করবা। তো ইলেকট্রনগুলো আর কি 30টা ইলেকট্রন না ধরে আমরা ধরে নিলাম আমরা কি করতেছি? বিরিয়ানি বন্টন করতেছি। তো এখন দেখো এখানে যে শক্তি স্তরগুলো আছে ওরা হচ্ছে সবাই কি করবে? আমাদের কাছ থেকে বিরিয়ানি নিবে। এখন যারা অপেক্ষাকৃত গরিব তাদেরকে তো আগে দেওয়াটা ভালো, ঠিক না? যারা মনে করো একটু অবস্থা ভালো তাদেরকে আমরা পরে দিই। তো যারা গরিব মানে যাদের শক্তি কম তাদেরকে আমরা আগে দিব। তো ঠিক এইভাবেই যে উপশক্তি স্তরটার ইলেকট্রনগুলো কম, মানে যে শক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা, দুঃখিত, যে শক্তি স্তরটার ইলেকট্রন, যে শক্তি স্তর বা উপশক্তি স্তরের শক্তি কম, ওইটার মধ্যে ইলেকট্রনটা কি করবে? আগে প্রবেশ করবে। তার মানে এখন শক্তিটা বুঝবো কিভাবে? শক্তিটা হচ্ছে এই সংখ্যার মান দিয়া, এই সংখ্যার মান যার কম তার শক্তি কম। তো এখন দেখো এই সংখ্যার যে মানের উপর ডিপেন্ড করে আমরা যদি সাজাই, একদম প্রথমটা যদি সাজাই, এটা কি হবে? এটা হচ্ছে 1, 1 কোনটা? 1 হচ্ছে 1s, প্রথম হচ্ছে 1s, তারপরে এক তো আর নাই, তারপর কি আছে? 2, 2 কোনটা? 2s, তারপর সাজালাম 2s, মানে 2s এর মধ্যে ইলেকট্রন ঢুকবে। এখন দেখো
এটাও 3, এটাও 3, তো দুইটাই যখন 3, তাহলে আমরা কোথার মধ্যে, মানে এটার মধ্যে আগে ইলেকট্রন দিব নাকি এটার মধ্যে ইলেকট্রন দিব? যখন দেখবা দুইটা বা তিনটা ওদের শক্তির মান বা n+1 এর মান সেম হয়েছে, তখন দেখবা যেটার শক্তি স্তর সংখ্যা কম, মানে n এর মান যেটার কম, প্রথমটা তো n এর মান, যেটার মধ্যে n এর মান কম এটার মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে। তো এখানে দেখো এটার মানও কত, n+1 এর মান 3, এবং এটার n+1 এর মান হচ্ছে 3। তার মানে এখন এই দুইটার মধ্যে শক্তি স্তরের মান কার কম? এটার কম না, 2, তার মানে এটার মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে। 2p, তারপরে হচ্ছে 3s, তারপর দেখুন এটা কত, 4, এটাও 4, তো এখানে 4p, এবং এখানে সরি 3p, এখন কি আছে 4s, এই দুইটার মধ্যে যে শক্তির মান n+1 এর যে মানটা, এটা কত, 4 এবং 4 করে। তার মানে এখন আমাদের দেখতে হবে কোনটার শক্তি স্তরের মান কম। এখানে শক্তি স্তরের মান হচ্ছে 3, এটার মধ্যে শক্তি স্তরের মান কত, 4, তার মানে কি এটার মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে। তো এটা কি আছে, 3d, 3d নাকি, এটা 3p ছিল, 3p, তারপরে কোথায় ঢুকবে, 4s এর মধ্যে ঢুকবে। আচ্ছা, তো তারপরে কি আছে দেখো, এটা 5 এবং ওইটাও 5, তাই দুইটা 5, 3d 5 এবং 4p 5 যেহেতু সমান সমান, তার মানে কি 3d এর মধ্যে আগে ঢুকবে, কারণ এটার n এর মান কি কম। 3d, তারপরে হচ্ছে 4p। আচ্ছা, তো তারপরে এটা কত, 6, এটা 7, তো সিরিয়ালে লিখে ফেলবো 4d 4f। তো এটা হচ্ছে কি একটা ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রনগুলা কে কোনটার মধ্যে আগে ঢুকবে এটার সিরিয়াল, এটার মধ্যে ঢুকবে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, এইভাবে সিরিয়ালে ঢুকে যাবে। এখন কথা হচ্ছে এই যে এটার মধ্যে সর্বোচ্চ নিবে কটা, দুইটা, দুইটা দেওয়ার পরে বাকিগুলো এটার মধ্যে যাবে, তারপর এটাকে সম্পূর্ণ পূর্ণ করার পরে পরেরটার মধ্যে যাবে, এরকম ভাবে কিন্তু ইলেকট্রনগুলো যাবে আর কি। তো এখন দেখো, তাহলে আমরা যদি একটা কাজ করি, এই যে এই সিরিয়ালটা দেখতেছো না, এই সিরিয়ালটা, এই সিরিয়ালটা তো মুখস্থ রাখতে হবে, তাই না? এই সিরিয়ালটা যদি মুখস্থ রাখতে হয়, তোমরা একটু শর্টকাট একটা জিনিস দেখতে পারো, এটাকে বলা হয় আউফবাউ নীতি। কিরকম ভাবে, তোমরা আগে দেখো, এটা হচ্ছে কি 1s, হুম, প্রথম শক্তি স্তর 1s লিখলাম, তারপর দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে কি আছে, 2s 2p, এভাবে লিখবা, তারপরে 3s 3p 3d, তারপর চতুর্থ শক্তি স্তর 4s, চতুর্থ শক্তি স্তরের মধ্যে কটা আছে, 4টা আছে, আমরা লিখবো 4s 4p 4d 4f। তারপরে যদি আউবর্ণিতিটা যদি করি, আমরা একটু বাড়ায় চিন্তা করি, তো 5s 5p 5d 5f 6x 6s, তারপরে 6p 6d, তারপরে 7s 7p 8s, আমরা একটু এইভাবে চিন্তা করে নিই। এখন দেখো, তো এই যে আউটবাউনীতিটা মূলত কি, আমরা এখান থেকে শুরু করব, এটা হচ্ছে প্রথম। তো এটাতে যাওয়ার পরে আমরা আবার কি করব, একটু টার্ন নিব, হ্যাঁ, নেওয়ার পরে আবার আবার এইভাবে আসবো। এটা শেষ করছি না, শেষ করার পর আবার আমরা প্রথমে চলে যাব, প্রথমে যাওয়ার পর আবার আবার এইভাবে আসবো সিরিয়ালে, একটা একটা করে শেষ করব। আবার এটা শেষ হয়ে গেছে মাথা, আবার এইভাবে শেষ করব, করার পর ঠিক এই যে দেখো, প্রথমত সিরিয়ালে যেটা পড়ে একদম, আর আর এভাবে যেটা পড়ে এটাকে এভাবে শেষ করব। করার পর দেখো এই প্রান্তার নাই, তারপর আবার কি আমরা ঘুরে যাব এদিকে, আবার পিছন থেকে শুরু করব, আবার ঘুরে যাব, তারপর পিছন থেকে শুরু করব, আবার ঘুরে যাব, পিছন থেকে শুরু করব। এই যে দেখো, প্রথমে কোনটায় ঢুকতেছি আমরা, 1s, দিলাম 1s, তারপরে কোথায় আসতেছি, 2s, এই যে দেখো প্রথমে 1s এ ঢুকছি, তারপরে কোথায় ঢুকছি, 2s, এই যে 2s, তারপর আবার ফেরত গিয়ে আবার কোথায় আসতেছি, 2p-র মধ্যে আসছি, এই যেটা হচ্ছে আমাদের 2p। তারপর দেখো এখান থেকে আমরা কোথায় আসছি, মানে এটা একটা লাইন আর কি। তো লাইনটার মধ্যে তুমি চিন্তা করবে, যেটা আগে পাও এটাই হচ্ছে তোমার ইলেকট্রন, এটার মধ্যে আগে ঢুকবে আর কি। 1s, তারপর 2s ঢুকলো, তারপর 2p, দেখো লাইনটার মধ্যে 3s ঢুকলো, তারপরে এই লাইনটা কোথায় গেল, 3p-র মধ্যে আসছে, যে 3p, তারপরে কোথায় আসছে, 4s এর মধ্যে, তারপরে দেখো ঘুরতে ঘুরতে লাইনটা কোথায় গেল, 3d-র মধ্যে, তারপর আসছে 4p, তার 4p-র মধ্যে যাওয়ার পরে এখন দেখো এটার মধ্যে কিন্তু আমরা পরে আর লিখি নাই, হ্যাঁ, তো পরে যদি লিখতাম, মানে পরে যদি আমরা আরো লিখতাম, মানে 5s গুলা, তখন এভাবে হইতো, মানে অ্যাকচুয়াল যে নিয়মটা এটা আমরা লিখে দিতেছি। তো এখানে আমরা চতুর্থ শক্তি স্তর পর্যন্ত যেহেতু দিছি, তাই এখানে 5s-টা নাই। 4p-র পরে কি আসবে, এখানে কিন্তু 5s রিপ্লেস করবে, তারপরে কি আসবে, 4d, তারপরে 5p 6s 4f fd 6f, সরি 6p 7s, এরকম ভাবে সিরিয়ালে ঢুকবে। তো এখন দেখো, তোমরা যদি ওইটা ওইটা কিন্তু তুমি যে কোনো সময় পরীক্ষা হলের মধ্যে তুমি কি করতে পারবা, এটা বানিয়ে নিতে পারবা। কিরকম ভাবে তোমাদের একটু আবার দেখাচ্ছি, প্রথমত কি করবা, 1s লিখবা, তারপর 2s 2p, মানে প্রত্যেকটার যে শক্তি স্তর বা উপশক্তি স্তরগুলো আছে এগুলো আমরা একটু লিখে নিব, যে 1s 2s 2p, তারপরে 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর হচ্ছে 5s 5p 5d
5F 6S 6P 6D 7S 7P তারপর হচ্ছে 8S। তো এরকম ভাবে ধরো আমরা কি করলাম, এটাকে এইভাবে তোমরা লিখবা, লেখার পরে তোমরা সিরিয়ালে কি করবা, এই যে এইভাবে মানে স্কেল করে ফেলতে পারো। তোমাদেরকে দেখাই, এটার মধ্যে আগে ঢুকছে, পরে এটার মধ্যে, পরে এই 2P-র মধ্যে ঢুকবে, তারপর 3S, তারপরে দেখো 3P 4S 3D 4P 5S, তারপরে এখানে কি 4D 5P 6S, তারপরে 4F 5D 6P 7S, তারপরে এই সিরিয়ালে মেনটেন করবে আর কি। তো এটাকে বলা হয় কি আউফ বাউ নীতি বলা হয়, আউফ বাউ নীতি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো করলাম, এটা হচ্ছে কি জাস্ট ইলেকট্রনগুলা কখন খেয়ে কোথায় ঢুকবে আর কি, মানে কোনটার মধ্যে আগে ঢুকবে, কার শক্তি স্তর কিরকম। এখন চলো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করে নিই। তো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যে মৌলটা দেখতেছি জিঙ্ক, জিঙ্কের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি করি, এখানে কত 30 না, তো 30-এর যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 30টা ইলেকট্রন তোমার কাছে আছে, এটা তোমাকে বন্টন করতে হবে কি এই গড়গুলোর মধ্যে। তো সবার আগে কোনটা, সবার আগে হচ্ছে 1s, দিলাম 1s 1s। তো 1s এর মধ্যে আমরা কি করব, দুইটা দিয়ে দিব, কারণ s এর মধ্যে সর্বোচ্চ কটা নেই, দুইটা নেই। আচ্ছা আমরা দেখি, আবার একটু দেখে নিচ্ছি, এখানে s এর মধ্যে কটা নেই, দুইটা, p এর মধ্যে সর্বোচ্চ 6টা, এবং d এর মধ্যে সর্বোচ্চ নেই কটা, 10টা, এবং f এর মধ্যে নেই কটা, 14টা। তো 1s লিখলাম, তো আমাদের রয়েছে কটা, 28টা। দেখো তারপরে কি, এই যে 1s এর পরে কি 2s, 2s এর মধ্যে s এর মধ্যে সর্বোচ্চ কটা নেই, দুইটা নেই। তারপর কি আছে 2p, p এর মধ্যে নেই 6টা। তো কয়টা গেল আমার, 2 2 4 আর 6 10, 10টা গেছে। তার মানে আর বাকি রয়েছে কয়টা, 18টা। সবগুলো একটা একটা করে বন্টন করতে হবে। তারপর 2p গেল, 2p এর পরে কি হবে এখানে 3s, এই যে 2p এর পরে কি 3s, তো 3s এর মধ্যে দুইটা, তারপরে কি আসে 3s এর পরে আছে 3p, তো 3p, p এর মধ্যে কয়টা নেবে 6টা, কয়টা গেল 18টা চলে গেছে। তারপরে কি আসছে 3p এর পরে কি আসতেছে 4s, 3p এর পরে কি আসবে 4s আসবে। তো এই যে 3p এর পরে 4s আসছে, 4s এর মধ্যে কয়টা নিবে, s এর মধ্যে দুইটা নিবে। তো 18 10 20 গেছে, আমার মোট কয়টা 30 না, আরো 10টা। তো 4s এর পরে কোথায় চলে যাবে, আবার শুরু থেকে হবে, মানে একবার শেষ হয়েছে আবার প্রথম থেকে শুরু হবে। তো এখানে কত 3d, 3d এর মধ্যে নিবে, 3d এর মধ্যে কয়টা নেই, d এর মধ্যে আমরা জানি সর্বোচ্চ নেই 10টা। তো এখন দেখো 2 2 4 6 কত 10 12, আর 6 কত 18, 19 20 আর 10 কত 30। এটা হচ্ছে ইলেকট্রনের যে 30টা ইলেকট্রন, 30টা ইলেকট্রন কি করছে আমরা সুন্দর করে বন্টন করে দিয়েছি। এটা কার ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো চলো আমরা আরো কয়েকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস একটু আমরা দেখে নিই, তখন আমাদের কাছে কি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা 9 10-এর যে সিলেবাস, হ্যাঁ এসএসসি লেভেলের যে সিলেবাস, এটার মধ্যে তোমরা যদি চিন্তা করো ইলেকট্রন বিন্যাসটা, তোমরা পর্যায় সারণের যে মোল 1 থেকে যে 36টা মোল আছে, প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে যে তোমাদের কত আছে জানুন তো 54, হ্যাঁ ক্রিপ্টন পর্যন্ত যে মোলগুলো আছে, ক্রিপ্টন পর্যন্ত মানে 36টা যে মোলগুলো আছে, এগুলার ইলেকট্রন বিন্যাস তোমরা যদি করে নিতে পারো, এগুলোর মধ্যে মোটামুটি ক্লিয়ার আমরা এই কমনের মধ্যে আসবে আর কি। তো এখন দেখো, আমরা যদি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, তো পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা করি, তো দেখো কার করব, ধরলাম কলম আমরা স্ক্যান্ডিয়াম। হুম, তো স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের সবার আগে যেটা দরকার, স্ক্যান্ডিয়ামের কি দরকার, আমাদের পারমাণবিক সংখ্যা জানা দরকার। তো স্ক্যান্ডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, 21টা আছে। তো এই 21টা ইলেকট্রন আমাদের বন্টন করতে হবে। তো আমরা সিরিয়ালটা কি জানি, 1s2, তারপরে 2s2, 2p6, কয়টা গেল 10টা গেল, 3s2, 3p6 18টা গেল, 4s2 কয়টা গেছে 2 2 4 6 কত 10 11 12 13 14 15 16 17 18 19 20টা চলে গেছে। তার মানে কি আর একটা আছে, তার মানে 4s এর পরে কোনটা, এই যে 4s কোথায় গেল, 4s এর পরে কোনটা 3d না, আর একটা ইলেকট্রন থাকে, তো ওই ইলেকট্রনটা আমরা কোথায় দিয়ে দিব, আমরা 3d তে দিয়ে দিব। এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে নিব আর কি। তো এখানে তোমরা ইলেকট্রন বিন্যাস এই 1 থেকে 36টা মৌলের করে নিবা। তো 1 থেকে 36টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা গেল দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যায়। এটা হচ্ছে 24 নম্বর মূল, আর এটা হচ্ছে 29 নম্বর মূল। 24 নম্বরটার নাম হচ্ছে ক্রোমিয়াম, এবং 29 নম্বরটার নাম হচ্ছে কি কপার। তো এই দুইটা একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রকাশ করে। এখন আমরা দেখব এই দুইটার কেন ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রকাশ করে। তো তোমরা কি করবা, তোমরা 1 থেকে 36টার ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে করে নিবা। আর 1 থেকে 36টা ইলেকট্রন বিন্যাস করো, কিংবা যদি আরো বেশি করতে চাও, তাহলে আদর্শ যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা একটু মনে রাখবা। যখন সিরিয়ালটা মনে না থাকবে তখন তোমরা এই উপায় অ্যাপ্লাই করতে পারো। তো এটা
সবাই কি করবো, এটা মনে রাখার চেষ্টা করবো। আমি আবার লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, তারপর 4s, 3d, 3dর পরে কোনটা 4p, তারপর হচ্ছে 5s, 5s এর পর আবার শুরু থেকে 4d, 5p, 6s, তারপরে কি 4f, 5d। তো এরকম ভাবে বের করে নিবা। এর বেশি আশা করি তোমাদের লাগবে না, এতটুকু হলে সিরিয়ালটা বোঝা যাবে আর কি। আচ্ছা, ক্রোমিয়াম ও কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কেন প্রদর্শন করে? এরকম একটা প্রশ্ন আসে। তাহলে ক্রোমিয়ামটাকে যদি আমরা একটু চিন্তা করি, দেখো ক্রোমিয়াম কত 24। নর্মালি যে নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করি, চলো আমরা আগে এই ইলেকট্রন বিন্যাসটা কইরা দেখি, তারপরে ব্যতিক্রম কেন এটা আমরা চিন্তা করবো। হ্যাঁ, তো প্রথমত 24টা ইলেকট্রন আছে, এটাকে যদি বন্টন করি আমরা, 1s এর মধ্যে 2টা যাবে, 2s এর মধ্যে 2টা, 2p-র মধ্যে যাবে 6টা, তারপরে 3s এর মধ্যে যাবে 2টা, 3p এর মধ্যে যাবে কয়টা 2টা। তো কয়টা গেল, একটা 10টা, 3p-র মধ্যে 6টা যাবে, সরি, তো মোট গেল কয়টা 18টা। তো এটার পরে কোথায় আসবে, এটার পরে আসবে কোথায় 4s এর মধ্যে আসবে, 4s এর মধ্যে দিলাম কয়টা 2টা। তো কয়টা গেল আমাদের 20টা গেল, আর রয়েছে করে 4টা। তারপরে কি আসে 3d 4 গেল। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মাল যে নিয়মটা, এই নিয়মের মধ্যে আমরা ইলেকট্রন বিন্যাস করে নিলাম। কত 1s2, এরকম ভাবে চলতে চলতে 4s এর মধ্যে 2টা যাওয়ার পরে মানে 20টা শেষ হয়ে গেছে, আর বাকি ছিল 4টা আমরা কি করলাম ডি অরবিটালে দিয়ে দিলাম। এখন ঝামেলাটা কোথায় হয়েছে দেখো, এই যে এস অরবিটাল বলো, এস অরবিটালের মধ্যে কটা থাকে 2টা থাকে, এটা বাদ দাও। পি অরবিটাল বলো, তারপরে যে তোমার ডি অরবিটাল বলো এবং এফ অরবিটাল বলো, এটার মধ্যে দেখো কটা থাকে 6টা, এটার মধ্যে কটা নেই 10টা, এবং এটার মধ্যে কটা নেই 14টা নেই। তা এই যে অরবিটালের মধ্যে যত সংখ্যক ইলেকট্রন ধরতে পারে, সম্পূর্ণ ইলেকট্রন যদি ওই কক্ষপথে থাকে, তাহলে ওই কক্ষপথটা কি হয়, মানে ওই যে পরমাণুটা এটা কি হয়, অধিক স্থিতিশীল হয়। প্রত্যেকটা পরমাণু, একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা পরমাণু কি চাই, স্থিতিশীলতা অর্জন করতে চাই। প্রত্যেকটা পরমাণু চাই কি করতে, স্থিতিশীলতা অর্জন করতে। তার মানে যাদের উপশক্তি স্তরের মধ্যে যতটা ইলেকট্রন হুম মানে সর্বোচ্চ নিতে পারে, সবাই চায় কি সর্বোচ্চটা নেওয়ার জন্য। তো যাদের যেটা হলো তো মানে চেষ্টা করবে আর কি নিজের মতো করে নিয়ে নেওয়ার জন্য। এখন দেখো এখানে কি আছে, সবাই সবার তো সেম ভাবে থাকবে না। যেমন দেখো এখানে যদি ইলেকট্রন বিন্যাস করার পরে যদি মানে ডি অরবিটালের মধ্যে একটা মিললো, 2টা মিললো, তখন জোর করে তো আর ইলেকট্রন দেওয়া যাবে না, তাই না? কিন্তু সবাই চায় কি একদম ইলেকট্রন গুলাকে কি করতে, সুস্থিত করতে আর কি। তো এখন দেখো একটা শক্তি স্তর কখন কখন মনে করো অধিক স্থিতিশীল হয়, যখন এটার মধ্যে যে অরবিটাল গুলো আছে, অরবিটাল গুলো যদি সম্পূর্ণ পূর্ণ থাকে কিংবা অর্ধপূর্ণ থাকে। তো অর্ধপূর্ণ যদি চিন্তা করি, পি এর মধ্যে সর্বোচ্চ কটা ইলেকট্রন নেই 6টা, অর্ধপূর্ণ কটা 3টা, ডি এর মধ্যে নেই 10টা, অর্ধপূর্ণ কটা 5টা, এবং এফ এর মধ্যে নেই 14টা, অর্ধপূর্ণ কটা 7টা। পরমাণুগুলো কি চাই, মানে যে অরবিটাল গুলা অর্ধপূর্ণ উপশক্তি স্তর চাই কিংবা পূর্ণ উপশক্তি স্তর চাই আর কি। তো এটা করতে গেলে তারা কি করে, একটু ব্যতিক্রম ধর্মিতা প্রদর্শন করে। যেমন দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরের কথা বলতেছি কিন্তু, হ্যাঁ, এখন যখন ইলেকট্রন বিন্যাসটা আমরা করতেছি, দেখো এই যে এখানে কি আছে, সর্বশেষ কোনটা, এই যে সর্বশেষ কোনটা, চতুর্থ শক্তি স্তর না? এস অরবিটালের মধ্যে কটা আছে 2টা, এবং এটার মধ্যে কটা আছে 4টা। এই যে দেখো 3d অরবিটালটার মধ্যে কটা আছে 4টা। তো আমরা কি জানি, ডি এর মধ্যে কয়টা নিতে পারে, সর্বোচ্চ নিতে পারে 10টা, এবং অর্ধপূর্ণ যদি হইতে চায় তার মানে তার কটা দরকার 5টা দরকার। তো এটার মধ্যে আছে কটা 4টা। এখন সে কি করবে, সে চাইবে আরেকটা ইলেকট্রন কোনোভাবে নিয়ে এসে সে স্থিতিশীলতা অর্জন করার জন্য। তো ওই ইলেকট্রনটা সে কোত্থেকে নিয়ে আসবে, সে পার্শ্ববর্তী যে কক্ষপথটা আছে এটা থেকে নিয়ে আসবে। তো এস এর মধ্যে কয়টা আছে 2টা না, সে একটা নিয়ে নিবে, একটা নিয়ে সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে 5টা, আর এটার মধ্যে চলে যাবে একটা। তো এইরকম অবস্থাটা যদি হয়, তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে, ক্রোমিয়াম 24, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তো এখান থেকে তো 2টা ছিল, একটা চলে গেছে কোথায় 3d, গিয়ে সেটা 5 হয়ে গেছে। এই যে দেখো তখন এই যে সর্বশেষ শক্তি স্তরের যে একটা ইলেকট্রন সে নিয়ে কি করছে, ডি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে গেছে। তার মানে কি, এই অবস্থাতে একটা এই ক্রোমিয়াম পরমাণুটা যেরকম স্থিতিশীল ছিল, এই অবস্থার মধ্যে সে কি করে, আরো তার চাইতে বেশি স্থিতিশীলতা অর্জন করছে। এই জন্য অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসটা সেটা প্রদর্শন করে, এটাই মূলত কারণ। তো এখানে যে রিজনটা কি, প্রত্যেকটা পরমাণু কি চাই, তাদের
স্থিতিশীলতা অর্জন করতে চান। আর এই ক্ষেত্রে উপশক্তিগুলো অর্ধপূর্ণ বা সম্পূর্ণ যদি পূর্ণ থাকে তখন কি হবে, এটা স্থিতিশীলতাটা বজায় থাকে আর কি। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রনের জন্য কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, যার কারণে পার্শ্ববর্তী যে শক্তি স্তরটা উপশক্তি স্তরটা ছিল এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে স্থিতিশীলতা অর্জন করছে। এই কারণে ক্রোমিয়াম কি করে, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তো কপারের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো তো কপার কত 29 না, এটা যদি আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাস করি কি দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, 4 10 10 10 20 আর 2 কত 9 কত 29। তো এখানে 29টা কিন্তু আমরা অ্যাপ্লাই করে ফেলছি। এখন দেখো এটার মধ্যে কি আছে, ডি অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা আছে, 9টা। তো 9টা আছে, ওর সম্পূর্ণ পূর্ণ হইতে কয়টা লাগে, আর একটা দরকার না, মানে 10টা হইতে। তাই সে কি করবে, পার্শ্ববর্তী থেকে একটা আইনা সে 10টা হয়ে যাবে, 10টা হয়ে সে স্থিতিশীলতা অর্জন করে ফেলবে। এই জন্য কপারেরও কি হয়, ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রমধর্মী হয়। যেমন 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 3d এটা 10 হয়ে গেছে। তো ও যে নিয়ে আসছে কোত্থেকে নিয়ে আসবে, তার পার্শ্ববর্তী যে উপশক্তি স্তরটা আছে এখান থেকে নিয়ে আসবে 4s1। এবং এভাবেই সে কি করছে, সে নর্মাল যে নিয়ম এটা হচ্ছে এটা, এখন এখান থেকে একটু ব্যতিক্রমধর্মিতা প্রদর্শন করছে কপার আর ক্রোমিয়াম।